তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের একটা ড্রামা রেডেস টু দ্য সি, যেটা রাইটার হচ্ছে জন মিলিংটন সিং। হি ইজ অ্যান আইরিশ প্লে রাইট, ইনি মডার্ন রাইটার। আর এই ড্রামাটাকে পাবলিশ করা হয় 1904 সালে। তো মোটামুটি ডাব্লিউ.বি. ইয়েটসের অনুপ্রেরণায় জন মিলিংটন সিং আইরিশ রিভলিউশন বা আইরিশ রেনেসান্স যে বিষয়টা আছে এইটার উপরেই মোটামুটি ড্রামাটা লেখা। তো খুবই সংক্ষিপ্ত একটা ড্রামা। এটাকে ওয়ান অ্যাক্ট প্লে বলা হয়। প্লে মানেও নাটক, ড্রামা মানেও নাটক। আসলে ওয়ান অ্যাক্ট প্লে বলতে ওই নাটকের দৃশ্য বা প্লট থাকবে একটা প্লটের মধ্যেই গল্পটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো গল্পের যে টাইম ডিউরেশন আছে সেটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে গল্পটা শেষ হয়ে যাবে। তো ক্যারেক্টার পরিচিতি অল্প আগে ওয়ান অ্যাক্ট প্লে বুঝতে হবে। ওয়ান অ্যাক্ট প্লে is a small drama which combine of few characters based on a little event, একটা ছোট ঘটনা, a small event, একটা ছোট ঘটনার উপরে অল্প কয়েকটা ক্যারেক্টারের পরিসরে মোটামুটি গল্পের যে ক্লাইম্যাক্সটা, সেই ক্লাইম্যাক্সটা বর্ণনাই হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লের উদ্দেশ্য। তো ওয়ান অ্যাক্ট প্লেতে কিছু ফিচার্স থাকে, যেমন ক্যারেক্টার কম থাকে, সময় অল্প থাকে এবং গল্পের যে কাহিনী সেটাও খুবই অল্প থাকে। দ্যাটস ক্যারেক্টার ডিউরেশন। তো এই গল্পের যে মূল ক্যারেক্টার আছে সেটা হচ্ছে মারিয়া, বার্টলি, ক্যাথলিন, নোরা। এই 4টে হচ্ছে মোস্ট প্রমিনেন্ট ক্যারেক্টার। তো তার মধ্যে এই গল্পে এই যে মারিয়া, এ হচ্ছে প্রোটাগনিস্ট। গল্পের নায়ক বলা হয় মারিয়াকে। তো এই মারিয়ার 6 সন্তান, তার হাজব্যান্ড এবং হাজব্যান্ডস ফাদার মানে তার শ্বশুর, ফাদার ইন ল, এটা সবাই মিলে বসবাস করতে এই যে অ্যারান আইল্যান্ডে। অ্যারান আইল্যান্ড এটা গল্পের সেটিং। আইল্যান্ড বলতে দ্বীপ, অর্থাৎ কি চতুর্দিকে সমুদ্র আর মাঝখানে কোনো একটা জেগে ওঠা ভূমি যেখানে মানুষজন বসবাস করে। তো এই মারিয়ার যে পরিবারটা তারা সবাই অ্যারান আইল্যান্ডে বাস করত। তো এই অ্যারান আইল্যান্ডে যেহেতু তারা আইল্যান্ডে বাস করে, অর্থাৎ তাদের জীবন এবং জীবিকা মোটামুটি সমুদ্র কেন্দ্রিক হবে। অর্থাৎ ম্যাক্সিমাম লোকজন কি হবে, ফিশারম্যান হবে বা জেলে হবে তারা। আর হালকা পরিমাণে কিছু লোকজন ছিল যারা কৃষিকাজ করত, ফার্মার। তো জেলে হোক আর কৃষক হোক, দুই গ্রুপেরই আসলে জেলেরা যে মাছ ধরত এবং ফার্মাররা যে ধরনের ফসল উৎপাদন করলো সেগুলো বিক্রি করার জন্য অথবা তাদের দৈনন্দিন জীবনের যে কেনাকাটাটা আছে এটা করার জন্য তাদেরকে গলওয়ে ফেয়ারে যাইতে হইতো। গলওয়ে ফেয়ার হচ্ছে অ্যারান আইল্যান্ড থেকে দূরে, যেটাতে যেতে গেলে নৌকায় করে বা জাহাজে করে যেতে হয়। এই অ্যারান আইল্যান্ডের মধ্যে থেকে গলওয়ে ফেয়ারে তারা আসতো তাদের হাউস হোল্ড যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য। তো মোটামুটি অ্যারান আইল্যান্ড থেকে মারিয়ার 6 সন্তান, তার হাজব্যান্ড এবং তার ফাদার ইন ল, শ্বশুর, মোটামুটি এই কয়জন লোক একই সাথে এই গলওয়ে ফেয়ারে যাওয়ার সময় সমুদ্রে ডুবে মারা যাবে। তো মারিয়ার এই যে ট্রাজিক ইভেন্টটা আছে বা সিচুয়েশনটা আছে এই গল্পটায় মূলত এইটাই হচ্ছে ফোকাসিং পয়েন্ট। বার্টলি, ক্যাথলিন, নোরা। বার্টলি হচ্ছে অনলি লিভিং স্থান অফ মারিয়া, মানে এখন পর্যন্ত জীবন্ত আছে। এই বার্টলির মৃত্যুর মধ্য দিয়েই গল্পটা ক্লাইম্যাক্সে পৌঁছাবে। আর এইটাই বর্ণনাই হচ্ছে এই গল্পের মূল উদ্দেশ্য, এই বার্টলি। তো ক্যাথলিন, নোরা, এ হচ্ছে ডটার অফ মারিয়া। ডটার অফ মারিয়া। নোরা, এ হচ্ছে ডটার অফ মারিয়া। ক্যাথলিন বড়, নোরা ছোট। তো মারিয়া, দিস ইজ এ ট্র্যাজেডি। আর এই ক্যারেক্টারটা ট্র্যাজিক হিরো বলা হচ্ছে মারিয়াকে। তো একটা ক্যারেক্টার ট্র্যাজেডিতে পরিণত হওয়ার জন্য 2টা উপাদান দরকার। একটা হচ্ছে তার রোল অফ ফেট, আর একটা হচ্ছে হ্যামারশিয়া। এই রোল অফ ফেট, হ্যামারশিয়া শব্দের অর্থ ঝামেলা, আর রোল অফ ফেট মানে হচ্ছে ভাগ্য, ভাগ্যের পরিহাস।
তো এই দুইটা কারণ। তো আসলে এই গল্পটা যখন আমরা দেখবো যে মারিয়ার ক্যারেক্টারটা ট্র্যাজেডিতে পরিণত হওয়ার জন্য কোনটা দায়ী, বা যখন আমরা কনসিডার করবো যে মারিয়া অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার, তখন দেখবো যে রোল অফ ফেট নাকি হ্যামার্শিয়া, কোনটা আছে তার মধ্যে, কোনটার কারণে তার এই ট্র্যাজেডিটা, যে একজন মহিলার 6 সন্তান এবং তার হাজব্যান্ডস ফাদার, মানে ফাদার ইন ল, শ্বশুর, এবং তার নেয়ার অ্যান্ড ডেয়ার আরেকজন, মোটামুটি 9 জন লোক পরপর সমুদ্রে ডুবে মারা যাবে। তো এই শোকটা আসলে মারিয়াকে কেন পোহাইতে হচ্ছে, বা মারিয়া কেন ট্র্যাজেডিতে পরিণত হচ্ছে, তার ফল্ট কী ছিল? তো আসলে এখানে তার মহিলা মানুষ ব্যক্তিগতভাবে তার তেমন কোনো হ্যামার্শিয়া ছিল না, অতএব আমরা বলতে পারি যে তার রোল অফ ফেটটাই হচ্ছে তার ট্র্যাজেডির জন্য দায়ী। তো মনে রাখতে হবে একটা ক্যারেক্টার ট্র্যাজিক হওয়ার জন্য এই 2টা রিজন লাগবে, 2টা রিজন। তো আমরা যতগুলো ট্র্যাজেডি দেখবো, ট্র্যাজেডির মধ্যে হয় রোল অফ ফেট থাকবে, না হলে হ্যামার্শিয়া থাকবে। তো আমাদের এই রোল অফ ফেটটা আছে রাইডার্স টু দ্য সিতে। আর যখন আমরা ইডিপাস রেক্স দেখবো, বা কিং ইডিপাস যে ট্র্যাজেডিটা আছে, সেই ট্র্যাজেডির মধ্যে দেখা যাচ্ছে যে রোল অফ ফেট এবং হ্যামার্শিয়া 2টাই সাইড বাই সাইড বিলং করবে। তারা এই 2টার জন্যই ইডিপাসকে ট্র্যাজিক হিরোতে পরিণত হইতে হবে। তো আসলে এই হচ্ছে গল্পের মোটামুটি বেসিক ব্যাকগ্রাউন্ড। তো গল্প এখন আমরা শুরু করব একদম সামারি। গল্প যখন শুরু হচ্ছে, ক্যাথলিন আর নোরা এই 2 বোন কেক তৈরি করতেছে। ক্যাথলিন অ্যান্ড নোরা, এরা দে মেকিং কেক, পিঠা তৈরি করতেছে, পিঠা। তো পিঠা তৈরি করতেছে, এর কারণটা হচ্ছে কি, তার যে বড় ভাই ছিল ব্রাটলি, অনলি লিভিং সন অফ মারিয়া, এই বার্টলি রেডি হয়েছে, সেখান থেকে কোথায় যাবে? গলওয়ে ফেয়ারে যাবে, অ্যারান আইল্যান্ড থেকে গলওয়ে ফেয়ারে যাবে। অ্যান্ড তার কারণটা কি গলওয়ে ফেয়ারে যাওয়ার? তো বার্টলির একটা রেড হর্স ছিল, রেড হর্স, লাল ঘোড়া। এই রেড হর্সটাকে সেল করার জন্য যাবে সে। তো বার্টলি নিড টু গো টু গলওয়ে ফেয়ার টু সেল দ্য রেড হর্স। তার লাল ঘোড়া আছে, এটা তাদের এখন তো অ্যারান আইল্যান্ডে যারা আছে বাজার সদাই করার জন্য গলওয়ে ফেয়ারে যেতেই হয়। তো এখন বার্টলির এই ঘোড়া বিক্রি করে তার যে গৃহস্থলের জিনিসপত্র আছে সেগুলা তাকে কিনে নিয়ে আসতে হবে, এই জন্য সে রেডি হচ্ছিল। তো এদিকে মারিয়া তো খুব টেনশনে পড়ে গেছে যে তার যে অনলি লিভিং সন বার্টলি, সেও যেতে চাচ্ছে গলওয়ে ফেয়ারে। ইভেন তার মনে হচ্ছে যে সে যদি কখনো গলওয়ে ফেয়ারে যায় হয়তো বা আর ওখান থেকে ফিরে আসবে না, এটা হচ্ছে তার মনের ভয়। এই জন্য সে বারবার নিষেধ করতেছিল, এবং ক্যাথলিন নোরা 2 জনকে বলতেছিল তোরা তোর ভাইকে গিয়ে বোঝা যে সে যাতে ওই গলওয়ে ফেয়ারের দিকে না যায়। তো যাই হোক, ক্যাথলিন আর নোরা সে আর কি বলবে, মারিয়ার কথাই শুনতেছে না, আর তারা 2 জন টাইম দিবে না। তো এই অ্যারান আইল্যান্ড থেকে কি করলো, বার্টলি মোটামুটিভাবে রেডি, তারা এই 2 বোন কেক তৈরি করতেছে। তো কেক তৈরি করতেছে কি করার জন্য, এই যে বার্টলিকে দেওয়ার জন্য, যাতে সমুদ্রে যাবে তার কিছু শুকনা খাবার দাবার সাথে রাখা দরকার। তো এই জন্যই তারা কেক তৈরি করতেছে। তা যখন কেক তৈরি করতেছিল, এদিকে মারিয়া খুব টেন্সড, যে বার্টলি যাচ্ছে, তার মানে খুব ভয় হচ্ছে মনে মনে, যে আমার এতগুলো সন্তান সমুদ্রে একের পর এক মারা গেল, আজকে আমার লাস্ট যে সন্তান সেও যাচ্ছে। তো আসলে সে কি বেঁচে ফিরবে নাকি সে মরেই ফিরবে, মোটামুটি একটা কনফিউজড অবস্থা, এবং ব্যাপক ভয় পাচ্ছিল সে। তো এই সময়টাতে হুট করে এদিকে মাইকেল নামে আরেক সন্তান ছিল মারিয়ার, সে 9 দিন আগে সমুদ্রে গেছে, আফটার 9 days, 9 দিন থেকে সে নিখোঁজ, সমুদ্রে গেছে, এখন পর্যন্ত ফেরে নাই। তো মারিয়া আসলে এই যে মাইকেল যে হারিয়ে গেছে 9 দিন যাবত বা 9 দিন আগে, তারই শোকে একটু স্যাডনেস ফেল ইনটু স্যাডনেস, এই শোকটাই সে এখনো সামলাইতে পারে নাই। অথচ মাইকেলের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি যে সে আসলে মারা গেছে নাকি জীবিত আছে। তো তার শোকে সে 9 দিন যাবত খাওয়া দাওয়া ছেড়ে দিছে। তো এই গল্পটাতে মোটামুটি একটা ডিজিট ব্যাপক বড় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে 9। এখন এই গল্পটার সঙ্গে 9-এর একটা যোগসূত্র আছে। এই 9-এর যোগসূত্রের ইতিহাস আসলে গল্পের রাইটার ছাড়া আমাদের ডিসক্লোজ করা সম্ভব না। এটা অনেক ক্রিটিকরা অনেকভাবে মতামত দিছে, কিন্তু ফাইনাল কোনো সলিউশনে আসা যায়নি এটাতে। তো যাই হোক, মাইকেল এরা 2 বোন পিঠা তৈরি করতেছিল, এই সময় তাদের জানালায় পাশ দিয়ে একজন প্রিস্ট হেঁটে যাচ্ছিল, প্রিস্ট ধর্মযাজক। তো যাওয়ার সময় এই 2 বোনের হাতে একটা কাপড়ের ব্যাগ দিয়ে গেল,
তো প্রিস্ট বললো যে আসলে তোমার ভাই তো 9 দিন যাবত নিখোঁজ, এই কাপড়ের ব্যাগটা ডোনেগাল থেকে পাওয়া গেছে, যে ওখানে একজন মারা গেছে, তার ডেড বডি সমাহিত করা হয়েছে এবং এই কাপড়টা তার আইডেন্টিফিকেশনের জন্য আমি নিয়ে আসছি, যে আমার অ্যারান আইল্যান্ড থেকে একজন হারিয়ে গেছে। তো যাই হোক, এই 2 বোনকে দেয়া হলো যে তোমরা দেখো এই কাপড়টা আসলে মাইকেলের কিনা, যদি হয় তাহলে বুঝবা যে মাইকেলকে ডোনেগালে সমাহিত করা হয়েছে, মানে তাকে এখানে সলিল সমাধি দেওয়া হয়েছে, পানির মধ্যেই কবর দেওয়া হয়েছে তার। তা ক্যাথলিন আর নোরা কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে মোটামুটি চিন্তায় পড়ে গেল এবং তারা ব্যাগ খুলে একটু দেখার চেষ্টা করলো যে আসলে কাপড়গুলো তার ভাইয়ের কিনা। তো এইরকম সিচুয়েশানে মারিয়া ঘরের মধ্যে প্রবেশ করাতেই তারা 2 বোন কী করলো, কাপড়ের যে ব্যাগটা এটা একটু সরায় রাখলো, কারণ তার মাকে তারা বিষয়টা জানাইতে চাচ্ছিল না। তো তার মা এসে যখন বললো যে তোরা বার্টলিকে নিষেধ কর ওখানে যাওয়ার জন্য, তখন ক্যাথলিন আর নোরা দুইজনেই তার মায়ের উপর রাগ করলো যে সে তো তোমার কথাই শুনতেছে না, আমাদের কথা কি শুনবে, তুমি যেয়ে বলো। আর সে যদি না যায় তাহলে আমরা বা সংসার কীভাবে চালাবো, আমাদের তো অনেক কিছুই শর্ট, হাউস হোল্ড যে চোর্সগুলো আছে সেগুলোর মধ্যে অনেক কিছুই নাই, অতএব তার ওখানে যাওয়া দরকার। তো এই কথা বলার পর মারিয়া আসলে বের হইলো ওখান থেকে। তো বের হওয়ার পর তারা এই 2 বোন আবার ওই কাপড়ের ব্যাগটা দেখলো এবং দেখার পর তার পোশাক পরিচ্ছেদে চিনতে পারলো না যেটা আসলে কার পোশাক, কিন্তু এই যে নোরা, তার যে ছোট বোন ছিল নোরা, সে মাইকেলকে শক্স তৈরি করে দিছিল। শক্স মানে হচ্ছে মোজা, এই মোজা তৈরি করে দিছিল 3 জোড়া। সেই 3 জোড়ার মধ্যে একটা মোজা ওখানে পাওয়া গেছে এবং সে ওই মোজাটা দেখে বুঝতে পারলো যে না, এটা তো ভাইয়ারই, আমি আসলে ভাইয়াকে এই মোজা তৈরি করে দিয়েছিলাম, সে যে ঘোড়ার রশিটা আছে এটা ধরলে তার হাতে সমস্যা, এই জন্য আমি তাকে গ্লাভস তৈরি করে দিয়েছিলাম। তো সেই গ্লাভসের একটা এই ব্যাগের মধ্যে পাওয়া গেল এবং তারা নিশ্চিত হইল যে আসলে মাইকেলকে ডোনেগালে সমাহিত করা হয়েছে। এই যে ডোনেগাল, এখান থেকে এই যে এদিকের একটা জায়গা, এইটা, এখানে মাইকেলের সমাধি হয়ে গেছে। তো তারা 2 বোন মোটামুটি একটু ভয় পাইলো যে আসলে যে একজন ফিরে আসার কথা ছিল সেও মারা গেল, এখন বার্টলিও যাচ্ছে। তো এদিকে বার্টলি একদম রেডি, সে যাবে। ক্যাথলিন আর নোরা পিটার একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক খাবার বা যে পিঠা তৈরি করলো সেটা দিয়ে তার মাকে বললো, যাও তুমি ভাইয়াকে দিয়ে আসো, বার্টলিকে দিয়ে আসো, সে তো যাবে, কারো কথা শুনবে না সে। তো এই মতো অবস্থায় মারিয়া যখন ব্যাগটা নিয়ে বাইরে আসলো এবং ওই মুহূর্তে তার হ্যালুসিনেশন হইল। তো এই হ্যালুসিনেশনের মধ্যে এই ঘটনাটা কী ঘটলো, তো বার্টলি যে লাল ঘোড়াটা নিয়ে যাচ্ছিল, তার হ্যালুসিনেশন এইটা দেখতে পাইলো যে রেড হর্স সামনে, রেড হর্স সামনে, আর এটাকে তারা করতেছিল গ্রে হর্স। তো এই গ্রে হর্স সিম্বলাইজেস ডেথ আর রেড হর্স সিম্বলাইজেস ইউথ, তারুণ্য। তো বার্টলি এখনো জীবন্ত আছে, তার রেড হর্স এর পেছনে পেছনে গ্রে হর্সটা দৌড়াচ্ছে, মানে কি তারুণ্যের পেছনে মৃত্যু তাড়া করতেছে, মানে এবার গেলে একে আর ব্যাক করানো সম্ভব না। এইরকম একটা হ্যালুসিনেশন মারিয়ার মধ্যে হচ্ছিল। তো যাই হোক, মারিয়া এই হ্যালুসিনেশন থেকে যখন সম্মতি ফিরে পাইলো তখন যেয়ে দেখলো যে আসলে বার্টলি আর নেই, বার্টলি চলে গেছে, রওনা দিয়ে দিছে অলরেডি গলওয়ে ফেয়ারের উদ্দেশ্যে। তার ঘোড়া নিয়ে এসে রওনা দিচ্ছে, তার খাবার দাবার কোনো কিছুই নেয় নাই। তো যাই হোক, বার্টলি যখন গেল, মারিয়া খুব হতাশ মনে ঘরে ফিরে আসলো। এসে সে কী করলো, প্রার্থনায় বসলো, প্রেয়ারে বসলো। গডের কাছে সে প্রার্থনা করতে থাকলো তার সন্তানের জন্যে, যে তার সন্তান যাতে সহি সালামত বাসায় ফিরে আসে। তো আসলে বার্টলি রওনা দেওয়ার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর, অ্যাবাউট 1.5, মানে 1.5 ঘন্টা, 1.5, 1 ঘন্টা 30 মিনিট পর 9 জন লোক খুব চিৎকার চেঁচামেচি করে মারিয়ার ভেতরে, বাড়ির ভেতরে প্রবেশ করতেছিল এবং তারা কি করলো, দেখলো যে একটা নৌকার পালের মধ্যে মোড়ানো একটা কোনো কিছুকে তারা বাসার ভেতরে এনে ঢোকাচ্ছিল। তো যাই হোক, পালটা যখন নিচের দিকে নামানো হইলো, নামানোর পর এটা যখন খুলে দেওয়া হইলো, তখন মারিয়া দেখতে পাইলো যে তার যে অনলি লিভিং সান বার্টলি, সেও সমুদ্রে ডুবে মারা গেছে এবং তারই ডেড বডিটাই 9 জন ব্যক্তি নিয়ে আসছে। তো আসলে সেই সময় অন্য যে লোকজনরা আছে তারা সবাই এসে বার্টলির যে সমাহিতকরণের কাজ বা তাকে কবর দেওয়ার যে কাজটা, এটা সমাপ্ত করার জন্য যে সমস্ত কাজকর্ম করা লাগে তারা সবাই মিলে সেটা করতেছিল। এবং মারিয়ার যে
একটা আক্ষেপ বা একটা দুঃখ তার চোখ থেকে সেই দিন এক ফোঁটা পানিও বের হয় নাই। কারণ কি, পুত্র শোকে সে একদম পাথর হয়ে গেছে। এবং মনের দিক থেকে আসলে সমালোচনা আছে এটা, যে মারিয়া সেদিন একটু কষ্টের মধ্যেও খুশি হয়েছিল যে আসলে অন্তত মৃত্যুর পর্বটা আজকে থেকে শেষ হবে। এবং সে ওখানে গল্পের শেষে একটা ডায়লগ দিছিল যে নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। কোনো মানুষই চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে না এবং আমাদের যেটা আছে এটা নিয়েই সন্তুষ্ট থাকা দরকার। এটা বললো সে, যে এটার সিম্বলিক মিনিং হচ্ছে যে স্রষ্টাকে সে উদ্দেশ্য করে বলতেছে যে স্রষ্টা, আমার তো বেঁচে থাকার বা আঁকড়ে ধরার মতো যা কিছু আছে সব কিছুই তুমি নিয়ে নিছো, এখন আর কাকে নিবে? আজকে থেকে মৃত্যুর যে পাল্লাটা এটা অন্তত শেষ হইলো। আমার যে দুইটা মেয়ে আছে ক্যাথলিন আর নোরা, তাকে তো আর তুমি নিতে পারবা না, বা তারাও সমুদ্রে যাবে না। অতএব আজকে থেকে মৃত্যুর যে পর্বটা এটার সমাপ্তি। অতএব এইভাবে মারিয়া নিজের আসলে ভিতরে থাকা যে গভীর আক্ষেপটা এবং শোকটা প্রকাশ করলো, এবং তার ক্যারেক্টারের যে ট্র্যাজেডি এটা ফাইনালি আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো এবং প্রস্ফুটিত হবে তার নিজের মধ্যে। তো শেষ পুত্র সন্তান মারা যাওয়ায় তার অন্তরটা একদম পাথর হয়ে গেছে। মানে কি, তার যে কান্নাকাটি করার যে ব্যাপারটা এটা তার মধ্যে আর নাই, একদম ফিলিংলেস, ইমোশনলেস, যে আসলে অন্তত মৃত্যুর যে পর্বটা এটা শেষ হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি রাইডার্স টু দ্য সি বার্টলির মৃত্যুর মধ্য দিয়ে বা তাকে সমাহিত করার মধ্য দিয়ে গল্পের শেষ হবে। তো এখান থেকে আসলে বেসিক যে আলোচনার বিষয়বস্তু তেমন কিছু না। প্রশ্ন যেটা এখান থেকে আসে যে কনসিডার মারিয়া অ্যাজ এ ট্রাজিক ক্যারেক্টার বা কনসিডার রাইডার্স টু দ্য সি অ্যাজ এ মডার্ন প্লে উইথ ক্লাসিক্যাল এলিমেন্টস। যে রাইডার্স টু দ্য সি আসলে একটা মডার্ন প্লে, কিন্তু এর মধ্যে অনেকগুলা ক্লাসিক্যাল এলিমেন্টস আছে। প্রশ্ন, মারিয়া as a tragic character. আর একটা হচ্ছে মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল এলিমেন্টস। মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল এলিমেন্টস। তো এখান থেকে আরও প্রশ্ন আসে শর্ট নোট, যেটা ক্যারেক্টার অফ মারিয়া, ক্যারেক্টার অফ ক্যাথলিন, নোরা বার্টলি। তারপরে রাইটে শর্ট নোট অন অ্যারান আইল্যান্ড। অথবা অ্যারান আইল্যান্ডের যে জীবনী আছে বা সোশ্যাল পিকচার আছে অ্যারান আইল্যান্ডে, সেই প্রশ্নটাও মোটামুটি ব্রডে আসে যে হোয়াট কন্টেম্পোরারি সোশ্যাল পিকচার ডু ইউ ফাইন্ড ইন দ্য অ্যারান আইল্যান্ড। তো অ্যারান আইল্যান্ডের লোকজনদের মধ্যে আসলে যে মেজরিটিটা ছিল সেটা দেখাইতে হবে। তাদের মধ্যে মেন্টালি একটা খুব ভালো অবস্থা ছিল, যে কেউ কারো দুঃখ যদি দেখতো সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করত, এবং মারিয়ার ক্ষেত্রে বিশেষ করে এটা বেশি ছিল। এবং তারা একটা ধর্মীয় উৎসবের উপর বিশ্বাস করতো, ওটাকে বলা হয় ক্যাল্টিক ফেস্টিভ্যাল অফ স্যামাইন। এই যে ধর্মীয় অনুভূতিটা এটাও তাদের মধ্যে ছিল। মানে কি, তারা গডে বিশ্বাস করতো। এমনিতে স্বাভাবিক যে জীবনযাত্রা আছে বা একটা আইডিয়াল লাইফ আছে, অ্যারান আইল্যান্ডের মধ্যে এই ধরনের জীবন ব্যবস্থা প্রচলিত ছিল। তো এই হচ্ছে মোটামুটি এখান থেকে প্রশ্ন। এর নেক্সট ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো নিয়ে ইন ডিটেইল কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।